গত ২৪ ঘন্টায় দেশে নতুন শনাক্ত ২৬৬, সুস্থ আরও ৯ জন। তথ্য গোপন করায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেশি করে টেস্ট করুন, নিজে সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিন। অথবা অনেকের ক্ষেত্রে অল্প লক্ষণ উপসর্গ এবং একদিনে ভালো হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে ঘোষণায় আইন প্রয়োগ আরও সহজ হবে। আজ থেকেই আমরা ধরে নিতে পারি মহামারীর মধ্যে ঢুকে গেছে। আইসোলেট করে ফেলতে পারি, তাহলে এটা পিকটা ছোট হবে, আর না হলে পিকটা বড় হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উপেক্ষা করে নানা অজুহাতে সড়কে মানুষ। পাইকারি বাজারে উপচে পড়া ভিড়, খোলা জায়গায় বসানো হচ্ছে হাট। প্রণোদনা নয়, ঋণ নির্ভর প্যাকেজ ঘোষণা করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। জাতীয় ঐক্যের ডাক, অহেতুক সমালোচনা না করার আহ্বান ওবায়দুল কাদেরের। করোনা সহ যে কোনো রোগীর সেবায় সামাজিক মাধ্যমে সক্রিয় অনেক চিকিৎসক। অ্যাপস ও হটলাইনে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার নির্দেশনা। ভারতের কলকাতা ও চেন্নাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস বাংলার ৮টি বিশেষ ফ্লাইট। ২৫ এপ্রিলের মধ্যে ফিরবেন ১,০০০ জন। করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৬ জনের দেহে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। বুলেটিনে আইইডিসিআর পরিচালক জানান, মৃত্যুবরণ করা রোগীদের বেশিরভাগই ২১ থেকে ৫০ বছর বয়সী। মৃদু উপসর্গের ক্ষেত্রে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দেন তিনি। বাকি বিশ্বের মতো বাংলাদেশেও ঘনীভূত হচ্ছে করোনা সংকট। শুক্রবার বেলা ২:৩০টায় শুরু হয় কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৪ ঘন্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশের ২০টি পরীক্ষা কেন্দ্রে, যার মধ্যে ২৬৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। আজকে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত সুবিধাযোগ হলেও পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছে না মানুষ, কঠোরভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়, ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক। আমি আহ্বান করব, বেশি করে টেস্ট করুন, নিজে সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিন। পরে ব্রিফিংয়ে যোগ দেন রোগতত্ত্ব বিভাগের পরিচালক। দেশে করোনায় আক্রান্তদের ভৌগোলিক লিঙ্গ ও বয়স বিভাজন তুলে ধরেন তিনি। জানান, নারীদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা ঢাকায় রয়েছে মোট আক্রান্তের ৪৬% রোগী, এরপরই নারায়ণগঞ্জে ২০%। ঢাকার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জানান তিনি। ৪৬% ঢাকা শহরে, এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ ২০% এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে আমরা একটা এলাকায় অনেক রোগী দেখতে পাচ্ছি ও সংক্রমণের তথ্য পাচ্ছি। গাজীপুর ২১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। নারী পুরুষ বিভাজনে দেখা যায় ৬৮% হচ্ছেন পুরুষ এবং ৬২% নারী। একজন রোগী যদি বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারেন, সেই ক্ষেত্রে সারা বিশ্বে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাকে উৎসাহ প্রদান করেছে। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন ১ লাখ করে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বিতরণের সক্ষমতা অর্জন করেছে স্বাস্থ্য বিভাগ। দেশে পর্যাপ্ত সংখ্যক আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত আছে বলেও জানান মন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড-১৯ আক্রান্ত দেশের ২/৩ জেলা। এ অবস্থায় সারা দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা কঠোরভাবে নেওয়ার সুযোগ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, দেশ এরই মধ্যে মহামারীর পর্যায়ে চলে গেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মপরিকল্পনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানা যায় গত ৮ মার্চ। শুরুর দিকে সংক্রমণের হার কিছুটা স্থিতিশীল থাকলেও পরিস্থিতি দ্রুতই বদলাতে থাকে চলতি মাসের শুরুর দিক থেকে। আশঙ্কাজনক হারে বাড়তে থাকে শনাক্তের হার। আক্রান্ত হওয়া শুরু হয় একের পর এক জেলা। গত ৯ এপ্রিল দেশে মোট শনাক্ত ছিল ৩৩০। সপ্তাহ ঘুরে পরের বৃহস্পতিবার সে সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে দাঁড়ায় ১৫৭২। বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ার চিত্র ভয়াবহতারই ইঙ্গিত দেয়। ৯ এপ্রিলের ২২ জেলা থেকে সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ বেড়ে এই সংক্রমণ ব্যাধির বিস্তার এখন ৪৪ জেলায়। এই যখন পরিস্থিতি, তখন সংক্রামক রোগ আইনের ক্ষমতা বলে বৃহস্পতিবার সারা দেশকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এই ঘোষণাটার ফলে এপিডেমিকের উপর একটা আইন আছে, সেই আইনটা বোধহয় প্রয়োগ করা শুরু করতে পারে এরা, অর্থাৎ পানিশমেন্ট দেওয়া, কেউ যদি এই নিয়ম না মানে পানিশমেন্ট দেওয়া। আর একটা ব্যতিক্রম আসবে আমাদের উদ্যোগের ব্যতিক্রম। বিশেষজ্ঞরা মনে করেন দেশ এরই মধ্যে মহামারীর পর্যায়ে, চোখ রাঙাচ্ছে পরিস্থিতি আরো অবনতি হওয়ার। যে রেটে বাড়ছে তাতে আজ থেকেই আমরা ধরে নিতে পারি আমরা মহামারীর মধ্যে ঢুকে গেছি। ভয়াবহ মহামারীটা এখন আমরা পিকের দিকে উপরে উঠছি, আস্তে আস্তে উঠতে থাকবো। কতটুকু পর্যন্ত উঠবো সেটা এখন বলা যাচ্ছে না, এটা সময় বলবে। আমরা যদি লকডাউন স্ট্রিক্টলি এনফোর্স করে সমাজে সবাইকে আইসোলেট করে ফেলতে পারি, তাহলে এটা পিকটা ছোট হবে, আর না হলে পিকটা বড় হবে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে সমন্বিত উদ্যোগ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মপরিকল্পনা কঠোরভাবে অনুসরণের উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত যে কর্মকৌশল আছে, নীতিমালা, এই নীতিমালা সম্পূর্ণ প্রবর্তন করে আমাদেরকে এটাকে উত্তরণ করতে হবে। এটা অবলম্বন না করে এই এপিডেমিক থেকে উত্তরণ সম্ভব নয়। এখনো পর্যন্ত যেসব জেলা আক্রান্ত হয়নি সেগুলোকে সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও নানা অজুহাতে মানুষ বের হয়ে আসছেন। পাশাপাশি সড়কে বেড়েছে অটোরিকশা এবং পায়ে হাঁটা মানুষের সংখ্যা। কেউ কেউ আবার অ্যাম্বুলেন্সে করেও ঢুকছেন ঢাকায়। এ অবস্থায় হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আপনার কি হয়? আমার এমনি আমরা এখান থেকে খুব জোরাজোরি করে মানে ধরা মেরা উঠছে। গেছিলেন সেটাও জানেন না? ও যে ও গেছিল আর কি, আমার ভাই আর কি। আপনি কেন গেছেন? আমি তার সাথে গেছিলাম আর কি। ওই পেশেন্টকে চিনেন না আপনি? কুমিল্লা থেকে আসছি স্যার। আমি কুমিল্লা থেকে আসছি স্যার। কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন। সবাই রোগীর আত্মীয় বলে পরিচয় দিলেও চেকপোস্টে বেরিয়ে আসে আসল চিত্র, যাদের মধ্যে একজন এসেছেন 2018 সালের ব্যবস্থাপত্র নিয়ে। করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে সেই অর্থে নেই সচেতনতা। কেউ ঢাকা থেকে এসেছেন নারায়ণগঞ্জে কাঁচা বাজার করতে, এছাড়া ব্যক্তিগত পরিবহন অটোরিকশা, আবার কেউ পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন। একই চিত্র ছিল রাজধানীর আরেক প্রবেশ পথ গাবতলীতেও। বাজারে আসছিলাম। বাজারে বাচ্চা নিয়ে আসছেন কেন? না, ওই যে কি খাবার মেলে নিব। সারে পাঠাইছে বাজার করে, কাঁচা বাজার মাছ। হ্যাঁ, কিনতে পাঠাইছে, এখন নিয়ে যাইতেছে। পুলিশের চেকপোস্টে যারা সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ফিরিয়ে দিচ্ছেন, নিচ্ছেন কঠোর ব্যবস্থাও। জরুরি ঔষধ, কৃষিজাত পণ্য, এসব বিষয়গুলোকে আমরা ছাড় দিচ্ছি, কিন্তু আদারওয়াইজ কেউ কোনো অজুহাতে ঢাকার বাইরে যাবে অথবা ঢাকায় ইন করবে, সেটা আমাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। করোনার প্রকোপ রুখতে জরুরি কাজে নিযুক্ত ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিয়ে গত 5 এপ্রিল থেকে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সংশ্লিষ্টরা মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্থান পরিবর্তন না করার যে নির্দেশনা, তা যদি বাস্তবায়ন করা না যায় সেক্ষেত্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পুরো বাংলাদেশকে কোভিড-19 সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর রাজধানীতে সেনাবাহিনীকে আরও কঠোর হতে দেখা গেছে। তবে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ 3টি এলাকা ওয়ারী, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর ঘুরে নতুন বাস্তবতার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। মাস্ক না পরা, অকারণে বের হওয়া, সামাজিক দূরত্ব না মানার প্রবণতা দেখা গেছে বরাবরের মতোই। অকারণে আর মাস্ক না পরে বের হওয়ায় দাঁড় করিয়ে রেখে প্রতীকী শাস্তি দিয়ে সামাজিক দূরত্ব শেখানোর এ চেষ্টা সেনাবাহিনীর। ভুল স্বীকার করার বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়া এই যুবককে দেখা গেল সেনা টহল টিমের সঙ্গে বিতণ্ডায় জড়াতে। যদিও সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ব্যবস্থা নিতে পুলিশ ডাকার পর ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা হয় তার।
সেনা টহল টিমের অধিনায়ক বলছেন, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার উপর স্বাস্থ্য অধিদপ্তর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা সহ অন্য নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে তারা। এক এলাকা থেকে আরেক এলাকাতে কোনো বিশেষ কোনো প্রয়োজন যদি দেখাতে না পারে আমরা কাউকে যেতে দিচ্ছি না, তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছি। লকডাউনে কি করা যাবে এবং কি করা যাবে না এমন নির্দেশনা দেয়া এই কাগজটির হালই বলে দেয় রাজধানীর সবচাইতে ঝুঁকিপূর্ণ ওয়ারি এলাকায় যে প্রতিদিনই কোভিড-19 সংক্রমিত লোকের সংখ্যা বাড়ছে তার কারণ। 27 জন কোভিড-19 সংক্রমিত রোগী নিয়ে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ওয়ারি। এখানকার বিভিন্ন রেড জোনে কোনো তদারকি দেখা গেল না। নিয়ম মানার বালাই নেই এলাকাবাসীর মধ্যে। এই যে সবাই আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, এই হিসেবে আসছি। বেরোই না আজকে 20-25 দিন ধরে আমরা এই যে হ্যান্ড গ্লাভস সবকিছু নিয়ে বেরোইছি। এদিকে শুক্রবার সকালে ধানমন্ডি এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছে নৌবাহিনী। হেভি ভাইরাস সেটা রাস্তায় পড়ে থাকতে পারে বা ফুটপাতে পড়ে থাকতে পারে, এটার মাধ্যমে সেটাকে যেন আমরা দ্রুত মেরে ফেলতে পারি সেই প্রক্রিয়া আছে। এছাড়া নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে রাজধানীর সূত্রাপুর সহ বিভিন্ন বাজার একমুখী করেছে সেনাবাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে নাগালের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ব্যক্তি ও যৌথ উদ্যোগে এগিয়ে এসেছেন চিকিৎসকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোভিড ও সাধারণ রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন তারা। অ্যাম্বুলেন্স, হাসপাতাল ও জরুরি সেবার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে তৈরি করেছেন অ্যাপস, খুলেছেন শত শত হটলাইন নম্বর। মুজাহিদ শুভর রিপোর্ট। ঘরে বসে চিকিৎসা সেবা পেতে চান, তাও আবার বিনামূল্যে? সংকটকালীন সময়ে নাগালের মধ্যে সেবা পৌঁছে দিতে একদল চিকিৎসকের আবিষ্কার আস্ক ডক্টর অ্যাপস। 26শে মার্চ উন্মুক্ত হবার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে গুগলের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরিতে টপ চার্টে চলে এসেছে অ্যাপসটি। প্রতিদিন গড়ে 7,000 মানুষ ফোন কলে 24 ঘন্টা সেবা নিচ্ছেন, যার পেছনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন প্রায় 1200 চিকিৎসক। সহজে ডাউনলোড করার পরে যে কোনো পেশা শ্রেণীর মানুষ এটাকে ব্যবহার করতে পারবেন। এদিকে দীর্ঘদিন থেকে ফেসবুকের মাধ্যমে সেবা দিয়ে আসা ডেসপারেটলি সিকিং ডক্টরস গ্রুপ যুক্ত করেছে 10টি হটলাইন নম্বর। এই গ্রুপে রোগীর যে কোনো সমস্যা ছবি তুলে পাঠালে চিকিৎসকরা তৎক্ষণাৎ পরামর্শ দিয়ে থাকেন। 300 জনের মতো চিকিৎসক আমরা এখানে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে আসলে কাজ করছি। যদি মনে হয় যে না, তাকে আমার কাগজপত্র দেখার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে তাদেরকে সেবা দিচ্ছি। এছাড়া চিকিৎসকদের পেশাজীবী সংগঠন FDSR 6টি শিফটে অনলাইনে সেবা দিচ্ছে, যেখানে রোগী হটলাইন নম্বরের মাধ্যমে তার সমস্যা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন। FDSRtelemed.com এই সাইটে লগ ইন করে আপনি আপনার পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসককে খুঁজে পাবেন। অসংখ্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন সাধারণ মানুষকে খাদ্য ও সুরক্ষা উপকরণ পৌঁছে দেবার পাশাপাশি অনলাইনে চিকিৎসকদের যুক্ত করে নিশ্চিত করছেন প্রাথমিক স্বাস্থ্যসেবা। সেবার সবগুলো মাধ্যম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান উদ্যোক্তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সরকারি চাল মজুত করায় বরিশালে আওয়ামী লীগ নেতার 6 মাসের কারাদণ্ড। নাটোরে ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সহ 3 জন গ্রেফতার। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে জোর দিলেও রাজধানীর পাইকারি বাজারে উল্টো চিত্র। অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েই দৈনন্দিন কাজ করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এতে রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর কারণ বাজারের ভোর 4:30টার দৃশ্য এটি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও এ যেন ইচ্ছাকৃত সংক্রমিত হওয়ার মিলন মেলা। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই নিজেদের নিরাপত্তার বিষয়ে অনেকটাই উদাসীন। ক্ষতি যদি আল্লাহ তাআলা করি দেয় আমগো, যদি ক্ষতি করে তাহলে এর ভিতরেও ভাইরাস ধরবো কি না ধরবো, তো হাজার হাজার লোক কারণ বাজারের মধ্যে। বাজার কমিটির কারো দেখা না মিললেও মনিটরিং এ থাকা একজন জানালেন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। মাস্ক পরে না, তাদেরকে ডাক দিতেছি যেন আমরা মাস্ক পরার দরকার, মাস্ক পরে আসেন, মনে করেন সরকার যে অর্ডার দিচ্ছে এটা পালন করেন। সংবাদ সংগ্রহে দীর্ঘ 2 ঘন্টা বাজারে থাকলেও চোখে পড়েনি প্রশাসনের উপস্থিতি। বাজার বিশ্লেষকরা বলছেন মনিটরিং জোরদার করা ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয়।
ট্রাকগুলো যে ঢুকতেছে বাইরে, সেখানে কোন একটা পয়েন্টে যদি ট্রাকগুলোর আস্তে আস্তে কন্ট্রোল করা যায়, তো কমিয়ে কমিয়ে ছাড়া যায়, যে ক্রেতারা কিনতে আসবে সেখানে যদি ক্রেতাদেরকে যদি আপনি একটু কন্ট্রোল করে ছাড়তে পারেন, তাহলে ভিতরে যদি আপনার লোক সমাগমটা একটু কম থাকে, সেখানে আপনার ভিতরে একটা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর একটা গ্রুপ এনশিওর করতে পারে যে তারা আপনার ডিস্টেন্স এবং মাস্ক পরছে। টাইমটা যেটা সেটা হয়তো এক্সটেন্ড করা লাগতে পারে, কিন্তু অবশ্যই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে ভূমিকা পালন করছে। এরই মধ্যে দুজন আরতদার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় কারণ বাজারের একাংশ লকডাউন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যেখানে লোক সমাগম সেখানেই সংক্রমণের সংখ্যা বেশি। আর রাজধানীর কারণ বাজারে প্রতিদিন প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। আর এখানে ৭০% মানুষেরই নেই সচেতনতা, আর প্রশাসনের নেই কোনো ভূমিকা। সেক্ষেত্রে এই বাজার থেকেই বলা চলে যে হাজার হাজার মানুষের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রাজধানীর কারণ বাজার থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রামে অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। টহলে বের হওয়া সেনাবাহিনীর গাড়ি নগরীতে ঘুরে ঘুরে নিম্নবিত্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী নগরীর দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজারকে প্যারেড ময়দানে সরিয়ে এনেছে পুলিশ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রথম পর্যায়ে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সেনাবাহিনী কাজ করলেও দিন দিন তারা কাজে পরিবর্তন আনছে। টহলে বের হওয়া গাড়িগুলিতে থাকছে ত্রাণের প্যাকেট। সময় এবং সুযোগ অনুযায়ী অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেনা কর্মকর্তারা। নিম্ন শ্রেণীর মানুষরা খুবই অসহায় হয়ে পড়েছে, তারা রাস্তায় নেমে পড়েছে তাদের পেটের ক্ষুধার দায়ে। তাই আমরা তাদেরকে ত্রাণ দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছি। এদিকে নগরীর ঐতিহ্যবাহী প্যারেড ময়দানের চিত্র এখন অনেকটাই ভিন্ন। কিছুদিন আগেও ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু কিশোররা নানা ধরনের খেলায় মগ্ন থাকতো। এখন পুরোটাই কাঁচা বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিতে চকবাজারকে নিয়ে আসা হয়েছে এখানে। অবশেষে দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার চকবাজারকে নিয়ে আসা হয়েছে প্যারেড ময়দানে। কিন্তু সবচেয়ে বড় কাঁচা বাজার যেটি রয়েছে রিয়াজউদ্দিন বাজার, সেটি এখনো সামাজিক দূরত্বের মধ্যে আসেনি। অন্তত 500 ফল এবং সবজি বিক্রেতাকে যেমন এখন থেকে এখানেই ব্যবসা করতে হবে, তেমনি ক্রেতাদের চলাচল হবে একমুখী। সার্বক্ষণিকভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমার পুলিশের একটি টহল দল থাকবে। পাশাপাশি বাজারের স্বেচ্ছাসেবক যে লোকজন যাদেরকে গঠন করা হয়েছে তাদেরকেও এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে নগরীর অধিকাংশ কাঁচা বাজার নিকটবর্তী মাঠে সরিয়ে আনতে চায় পুলিশ প্রশাসন। তুলে দেওয়া হবে পাড়া মহল্লার কাঁচা বাজার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার প্রণোদনার নামে ঋণ নির্ভর প্যাকেজ ঘোষণা করেছে বলে দাবি করেছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার শুরু থেকে গুরুত্ব দেয়নি বলেই করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংকট মোকাবিলায় আবারও জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। তারা যেভাবে কথা বলছেন এখন পর্যন্ত মনে হয় না যে তারা এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। ডাক্তার মাইনুদ্দিন সাহেব তার মৃত্যু সত্যকে উদ্ঘাটিত করেছে যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, যে একজন চিকিৎসকেরও সুরক্ষা আমরা দিতে পারিনি। ৯৫,৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলেবরে বড় হলেও এটি মূলত একটি শুভঙ্করের ফাঁকি। প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ, যা বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী মহলকে দেওয়া হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এদিকে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। দেশের এই মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। ইউরোপ আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি। ৭১-এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননের শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। অস্থায়ী এই সরকার গঠনের মধ্য দিয়েই প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। প্রথমত তো
বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে বিশ্বের কাছে মাথা তুলে বাংলাদেশকে দাঁড় করিয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার প্রধান বাহক হিসাবে, প্রধান প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমরা ওই রকমই একটা একতা, সৌহার্দ্য, সংকল্প নিয়ে, ত্যাগের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেন এই শত্রুর মোকাবেলা করি, যেটা আমাদেরকে আজকে আবার নতুন পরীক্ষায় অবতীর্ণ করেছে। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা ও চেন্নাই থেকে 8টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। আগামী 20 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত এসব ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ভাড়া বহন করতে হবে আগত যাত্রীদের। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন করোনা ভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশি ও তাদের স্বজনরা। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 25 মার্চ থেকে লকডাউন পুরো ভারত। এরপর চিকিৎসা ও ব্যবসা সহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি অংশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেও কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন কয়েক হাজার। হাতে থাকা অর্থ ফুরিয়ে যাওয়ায় থাকা খাওয়া নিয়ে সংকটে পড়েছেন অনেকে। এ অবস্থায় দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন তারা। 1 জানুয়ারি আমার ভাগ্নির ব্রেন অপারেশনের জন্য আমার বোন ভগ্নিপতি সহ ওরা ইন্ডিয়ার ভ্যালোর সিমস হসপিটালে যায়, কিন্তু লকডাউনের কারণে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ। এখন একজন ব্রেন অপারেশনের রোগী, সে ওইখানে যথেষ্ট মানবতার জীবনযাপন করতেছে না, ওদের খাবার দাবার আছে না, ওরা ওইখানে ঠিকমতো থাকতে পারতেছে। এখন আজকে আমরা শুনতে পেলাম যে ইউএস বাংলা উদ্যোগ নিয়েছে যাত্রীদেরকে আনার জন্য। এখন আমরা চাচ্ছি যেন আমাদের যাত্রীগুলো সেখানে আসে। দু দেশের সরকারের মধ্যস্থতায় আগামী 21 ও 23 এপ্রিল কলকাতা থেকে ঢাকায় 2টি এবং 20 থেকে 25 এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় 6টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস বাংলা। বিশেষ ব্যবস্থায় যারা ফিরবেন তাদের মধ্যে যাদের করোনামুক্ত স্বাস্থ্য সনদ থাকবে না, তাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। স্পেশাল ফ্লাইট চালু হবে। আপাতত ইউএস বাংলা এই ফ্লাইটগুলো কন্ডাক্ট করবে কলকাতা এবং চেন্নাই থেকে। ওখানে প্রায় আটকে পড়া প্রায় 1000 বাংলাদেশি আছে। মধ্যপ্রাচ্য থেকে আসতে তারা 100% প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এদিকে শুক্রবার থাইল্যান্ড থেকে ফিরেছেন আরও 48 বাংলাদেশি। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা দেশে ফেরার জন্য আবেদন করেছেন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাল মজুত করায় বরিশালে আওয়ামী লীগ নেতাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে 7680 কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসক জানান, সকালে উত্তরপাড় বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা চালের মধ্যে নতুন ছিল 7টি বস্তা এবং খালি ছিল 249টি বস্তা। দোকানের মধ্যে খাদ্য অধিদপ্তরের চালের বস্তা খুলে অন্য বস্তায় ভরা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। এ সময় দোকান মালিক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলী চালগুলো কাবিখার বলে স্বীকার করেন। পরে তাকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ইউসুফ আলী নামক একজন ব্যক্তির দোকান ঘর থেকে কাবিখার সরকারি 7680 কেজি চাল উদ্ধারণ করেন। এটি যেহেতু অবৈধভাবে তিনি বস্তা বদল করতেছিলেন, ফলে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে পাবনার ঈশ্বরদী থেকে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে কৃষক নির্যাতনের ভুয়া ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, গত 10 এপ্রিল টিভি স্ক্রিনে সরকারি সহায়তার হটলাইন দেখে 333 নম্বরে ফোন দেন লালপুরের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়ায় তিনি সহ হতদরিদ্র গ্রামবাসীর জন্য ত্রাণ সহায়তা চান। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুনপুর বরমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তারকে ওই এলাকায় ত্রাণ দেওয়ার নির্দেশ দেন। এর 2 দিন পর 12 এপ্রিল কৃষক শহীদুল ইসলামকে ইউপি কার্যালয়ে ডেকে এনে লাঠিপেটা করেন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তার। এই ঘটনায় 15 এপ্রিল দুপুরে কৃষক শহীদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত চেয়ারম্যান সহ 3 জনকে আসামি করে লালপুর থানায় মামলা করেন। ইউনিয়নের চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে তার এক রুমে নিয়ে তাকে আঘাত করে, যেটা ছিল নির্মমতা। আমাদের জানার সাথে সাথে নাটোর জেলা পুলিশ তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে এবং ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করে এবং তাকে আমাদের এই আইনের আওতায় নিয়ে আসে আমরা।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উন্নতি না হলে আসন্ন রমজানে সৌদি আরববাসীকে তারাবি নামাজ সহ সব ধরনের ইবাদত বাড়িতে করার আহ্বান জানিয়েছেন গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ। এর মধ্যেই দেশটিতে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রিয়াদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, হাফসা, আপনি জানেন আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচাইতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। আসলে সৌদি আরব সরকার কিন্তু বিগত কয়েক যুগেও কিন্তু তারা এমনটি ভাবেনি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতে হবে। ইতিমধ্যে প্রায় দেশটিতে 7,000-এর অধিক এই রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে আছে এর মধ্যে প্রায় 17 জন। আপনি জানেন যে সৌদি সরকার দেশটির সমস্ত নাগরিকদের জন্য অনেক ধরনের ব্যবস্থা নিয়েছে এবং দেশটিতে খুব কঠোরভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল নির্দেশনা আছে সবগুলোই কিন্তু তারা যথাযথভাবে দেশটিতে বাস্তবায়ন করেছে এবং তারা চেষ্টা করছে আসলে এই দেশের যে করোনা মহামারী যে কোনো ভাবে হোক যাতে এটি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরপরে কিন্তু লাফিয়ে লাফিয়ে এই দেশটিতে কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে। আপনি জানেন যে দেশটিতে ইতিমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে দেশের সকল নাগরিক থেকে শুরু করে সকল বিদেশি নাগরিক সহ সকলের জন্যই কিন্তু সৌদি বাদশাহ সালমানের বিশেষ নির্দেশনা চিকিৎসা সেবা ফ্রি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি তথ্য পেয়েছি, যেহেতু আপদকালীন যে সংকট, সেই সংকট নিরসনে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে প্রায় 250 মিলিয়নের একটি খাদ্য সহায়তা, অর্থাৎ সকলের জন্য খাদ্য, এই শিরোনামে কিন্তু তারা এক ধরনের খাদ্য সহায়তা কিন্তু বরাদ্দ করেছে এই দেশটিতে থাকা সকলের জন্য। তো এর মাঝখানে আমরা দেখি যে আমাদের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কমিউনিটির জন্য বেশ সচেষ্ট। তারা চেষ্টা করছেন যে এখানে থাকা যে সমস্ত প্রায় 21 লক্ষাধিক বাংলাদেশি এখানে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু অনেকেই যারা এই মুহূর্তে বেকার হয়ে আছেন তাদের জন্য তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। তো আমরা সবশেষ যেমনটি দেখি সৌদি সরকার কিন্তু এই দেশটিতে পুরো দেশটিতে প্রায় 24 ঘন্টার যে কারফিউ এবং লকডাউন সেটি চলমান রেখেছেন। ইতিমধ্যে মুসলিম বিশ্বের যে প্রাণ কেন্দ্র দুটি মসজিদ পবিত্র নগরী মক্কা এবং মদিনা সহ পুরো দেশের সমস্ত মসজিদগুলোতে কিন্তু নামাজ জামাতে পড়া নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। সবশেষ আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম ইতিমধ্যে সেটি কিন্তু এখন বাস্তব হওয়ার পথে রয়েছে। আমরা সৌদি যে গ্র্যান্ড মুফতি আছেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ, তার যে গণমাধ্যমে যে বিবৃতি, সেই বিবৃতিটি আমরা পেয়েছি। সেই বিবৃতিতে তিনি জানিয়েছেন যে পুরো সৌদি আরবে আসন্ন যে পবিত্র রমজানে যেই তারাবি সহ সব ধরনের ইবাদত এবং হয়তো পবিত্র ঈদের নামাজ থেকে শুরু করে আসলে রমজান এবং রমজানের যে ইবাদত, যেটি আসলে মুসলিম বিশ্বের সমস্ত বিশ্ব মুসলিমের যে প্রাণ, সেই সময় সকল ইবাদত কিন্তু আসলে এই করোনা মহামারী ঠেকাতে, করোনার যে প্রাদুর্ভাব এটি যদি না কমে, নিয়ন্ত্রণ যদি না আসে, তাহলে ঘরে আদায় করার জন্য এক ধরনের নির্দেশনা দিয়েছেন। আমরা গত 4টি সপ্তাহ কিন্তু পবিত্র জুমার নামাজ দেশটিতে আদায় করার সুযোগ পাইনি এই করোনা মহামারীর কারণে। তো আসলে সব মিলে আমরা যেমনটি দেখছি আসলে করোনার যে মহামারী এটি আসলে যদি কোনো ধরনের প্রতিষেধক আবিষ্কার না হয় তাহলে হয়তো বা এটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু আমরা এখন বুঝতেছি না। আমরা আসলে এক ধরনের শঙ্কার ভিতরে, আমরা সকল প্রবাসীরা এখানে এক ধরনের শঙ্কার ভিতরে আছি। তো হাফসা, আসলে সৌদি আরব থেকে করোনা নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ। সৌদি আরবের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রিয়াদ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তথ্য গোপন করায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। পুরো দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণায় আইন প্রয়োগ আরও সহজ হবে বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মপরিকল্পনা কঠোরভাবে অনুসরণের তাগিদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উপেক্ষা করে নানা অজুহাতে সড়কে মানুষ। পাইকারি বাজারে উপচে পড়া ভিড়, খোলা জায়গায় বসানো হচ্ছে হাট। প্রণোদনা নয়, ঋণ নির্ভর প্যাকেজ ঘোষণা করেছে সরকার, বললেন মির্জা ফখরুল। জাতীয় ঐক্যের ডাক, অহেতুক সমালোচনা না করার আহ্বান ওবায়দুল কাদেরের। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।